ইতিমধ্যে আপনারা জানেন যে সেনাপ্রধানের বেশ কিছু বক্তব্য সামনে এসেছে। সর্বশেষ এই পদত্যাগ কাহিনীর মাঝখানে আবারও আলোচনায় ১/১১ ফিরে আসতে পারে বা সেই বন্দোবস্তেরই আয়োজন চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি সতর্ক বার্তা পাঠানো হয়েছে, সাবধান থাকার কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে বিষয়টি তা স্রেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে এবং যারা নাটকটি করতে চেয়েছিল এবং এটির মধ্য দিয়ে এক ধরনের জিহাদ ঘোষণা করতে চেয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে, সেটি বোধহয় আর এগোচ্ছে না। তবে তারপরেও বলি, তারা কিন্তু থেমে নেই। ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে আরো বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা। সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বিজয়ী, এতটাই বাড়ছে যে যে কোনো সময় শেষ হতে পারে শান্তিতে নোবেল বিজয়ের অশান্ত অধ্যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন গতকাল। এমনকি তড়িঘড়ি করে একটা ভাষণের খসড়াও তৈরি করেছিলেন তিনি। কি ছিল সেই খসড়ায়, কি বলতেন তিনি, বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা জানেন সকলেই, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। আমি জানি বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, কিন্তু এই পরিস্থিতির পেছনে আসলে কি হচ্ছে, এর পেছনে কার হাত থাকতে পারে। দর্শক মণ্ডলী, অবশেষে আমাদের হাতে সমস্ত প্রমাণ এসে পৌঁছেছে। আপনারা শুনলেই বুঝতে পারবেন এইসব পেছনের নলকাটি কারা নাড়ছে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাব। আপনাদের একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। সেনাবাহিনীকে নিয়ে প্রকাশ্যে কথা বলার সাহস কারোই হয়নি, কিন্তু এগুলো ঘটছে, আর এতে খুব কনসার্ন করছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে আপনারা জানেন যে সেনাপ্রধানের বেশ কিছু বক্তব্য সামনে এসেছে। এর পাশাপাশি রাজনৈতিক এই উত্তাল ঝড়ে সেনাবাহিনীকে অথবা সেনাপ্রধানকে একটা পক্ষ বানিয়েও এনসিপি থেকে শুরু করে নানান জায়গায় নানান কথাবার্তা বলা হচ্ছে। সর্বশেষ এই পদত্যাগ কাহিনীর মাঝখানে আবারও আলোচনায় ১/১১ ফিরে আসতে পারে বা সেই বন্দোবস্তেরই আয়োজন চলছে। এছাড়াও ফেসবুকে, ইউটিউবে সেনাবাহিনীর নামে সত্য মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। তৈরি করা হয়েছে বেশ কিছু ফেসবুক পেজ, এমনকি সেনাবাহিনীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ যেটা, সেইটার আকারেই, সেইটার লগো ব্যবহার করেই ভেরিফাইড করে আপনার সম্প্রতি নানান ধরনের ষড়যন্ত্র তৈরি করছে ষড়যন্ত্রকারীরা। আর আজকে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি সতর্ক বার্তা পাঠানো হয়েছে, সাবধান থাকার কথা বলা হয়েছে। দর্শক, গুজবে কান না দিতে আপনার আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে সেনাবাহিনীর যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকে একটা বিশেষ বার্তা পাঠানো হয়েছে জনগণের উদ্দেশ্যে। গুজবে কান দিবেন না এবং বিভ্রান্ত হবেন না, দেশের জনগণ সতর্ক থাকবেন আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে যে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যেও বিভেদ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। গুজবে কান দেবেন না এবং বিভ্রান্ত হবেন না, সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন। এরপরে সেনাবাহিনী এই পোস্টার সাথে একটা ছবিও জড়িয়ে দিয়েছে। কথা সত্য, বাংলাদেশে আমাদের যে সার্বভৌমত্বের যে হুমকি, সেটার জন্য যারা বুক চেতিয়ে একদম ফ্রন্ট লাইনে যুদ্ধ করেন তারা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, তারপর হচ্ছে বিমান বাহিনী। তো সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সেনাপ্রধান, সেনাবাহিনী ইস্যুতে নানান ঝড় কিন্তু যাচ্ছে। সেনাবাহিনী মুখ বুঝে অনেকটা সহ্য করছে, কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাপ্রধানকে নিয়ে আপনি এত লাড়াচাড়া করার পরে টিকে থাকা বা কোন রকম আইনি ব্যবস্থা না হওয়া, সেটাও একটা কিন্তু নতুন ইতিহাস তৈরি হয়েছে। যে দেশের ভেতরে বসে সেনাপ্রধান সম্পর্কে, সেনাবাহিনী সম্পর্কে একের পর এক বক্তব্য, সেনাপ্রধানকে রয়ের এজেন্ট দাবি করা, ভারতের মানাল স্পেন্সার দাবি করা, এই জিনিসগুলো কোথাও না কোথাও আমার নিজের কাছেও খারাপ লাগে। দেখেন, সেনাবাহিনীর মধ্যে মাঝে মাঝে সাবেক সেনাপ্রধান, যে কি নাম ছিল, জেনারেল আজিজ, ওনার মতন দুই একজন মানুষ হয়তো বা আছে, থাকতেও পারে, কিন্তু বর্তমান সেনাপ্রধানকে নিয়ে আমার কাছে মনে হয় যে ভদ্রলোক মানুষ, যা করছেন দেশের মঙ্গলের জন্য করছেন। এটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওনার বক্তব্য সবকিছু একদম পারফেক্ট। তারপরে আপনার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে মনে হইতে পারে, ভাই না তুমি সেনাপ্রধানের পক্ষে দালালি করতেছো। জি, করতেছি, কারণ বাংলাদেশটা আমার, আর এই দেশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাহিনীটা, এটা হচ্ছে সেনাবাহিনী। আমরা চাই না কোনো রাজনৈতিক ছোঁয়া, রাজনৈতিক কোনো কালচার, কোনো কিছু সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি না করুক। কারণ যখন ঘরের মধ্যে দুই ভাইয়ে ভেজাল হয়, বাহিরের লোক এসে কিন্তু এখানে ঢুকে। আমাদের মধ্যে ভেজাল থাকবে, মারামারি থাকবে, কাটাকাটি থাকবে, আমরা সমাধান করব। এটা ইন্টারনাল ইস্যু, ঘরের ভেতরের, বাহিরে জানানোর ইস্যু না। আল্লাহ প্রিয় মাতৃভূমিকে রক্ষা করুক। আর আপনারাও ফেসবুকে হঠাৎ করে কোনো কিছু দেখে ছাপাই করেন না, যাচাই করবেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করছেন? দর্শক, এরই মধ্যে গণমাধ্যমগুলোর খবরে ডক্টর ইউনূসের এক বিশেষ সহকারীর বরাত দিয়ে বলা হয়েছে তিনি থাকছেন, পদত্যাগ করছেন না। তারপরও আমরা এমন প্রশ্ন কেন করছি? সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সেনা দরবারের বক্তব্য প্রকাশের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সামাল দেওয়ার দায়িত্ব পড়েছিল সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির উপর। দলটির নেতারা গত 1.5 দিনে রাজনৈতিক দলগুলোর সাহায্য চেয়েও পায়নি। একে একে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই। এমনকি বিএনপিও বলে দিয়েছে ডক্টর ইউনূস থাকবেন না চলে যাবেন এটা তার একান্ত ব্যক্তিগত পছন্দ। এমন অবস্থায় 23 মে ডক্টর ইউনূসের পক্ষে শোডাউনের পরিকল্পনা থেকেও সরে আসতে হয়েছে এনসিপি নেতাদের। উল্টো পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে আরো বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা। আবার সেনাবাহিনীর সাথে সমঝোতার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেটি নিলে বিপাকে পড়বেন ডক্টর ইউনূস। সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বিজয়ের। এতটাই বাড়ছে যে যে কোনো সময় শেষ হতে পারে শান্তিতে নোবেল বিজয়ের অশান্ত অধ্যায়। আর যদি থাকতে চান তাহলে ঘোষণা করতে হবে নির্বাচনের দিনক্ষণ। সূত্রগুলো বলছে যেটি হোক শিগগিরই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে তা জানাবেন। গত বছর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব নেয় তখন ঘূর্ণাক্ষরেও কেউ ভাবতে পারেননি 9.5 মাসের মাথায় তাদের সঙ্গে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর দূরত্ব আকাশ সমান হয়ে যাবে। 21 মে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে বোঝা গেল সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বেড়েছে। সম্প্রতি কয়েকটি ইস্যুতে যাদেরকে শাসিয়েছেন তাদেরকে আবার ঐক্য করতে বলছেন। হাহা রিয়াক্টে সয়লাভ হয়ে যায় ফেসবুকের দুনিয়াও। সূত্রগুলো বলছে এনসিপির কয়েকজন নেতা ছুটে যায় কয়েকটি রাজনৈতিক দলের কাছে, কিন্তু ইশরাকের মেয়র হওয়া ইস্যু নিয়ে 22 মে সকালে বিএনপির মুন্ডুপাত করেছিল দলটি। বিকেলে সাহায্য চায় বিএনপির কাছে। জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এনসিপি। 22 মে রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ 5টি দল জরুরি বৈঠক করে। বৈঠক শেষে তারা হতাশ করে এনসিপিকে। জামাত একটি সর্বদলীয় বৈঠক ডাকতে বলেছিল। এনসিপির লক্ষ্য ছিল 23 মে জুমার নামাজের পর ডক্টর ইউনূসের সমর্থনে একটা বিশাল শোডাউন করবে, কিন্তু ডাক শুনে কেউ না আসায় একলা চলার নীতি থেকে সরে আসে দল। কারণ 2 দিন আগে নির্বাচন কমিশনের সামনে শোডাউন করতে গিয়ে লোক জড়ো করতে না পারে হাস্যরসের জন্ম দেয় দলটি। 22 মে রাত্রে জাতীয় নাগরিক পার্টির নেতাদের জন্য এক বড় বিষাদময় ও কঠিন রাত ছিল, সেটি স্বীকার করে পোস্ট দেন দলটির এক নেত্রী। দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা পোস্টে লেখেন, জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত। দর্শক, 22 মে সন্ধ্যা থেকে সরকারের পক্ষ থেকে বিএনপির সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়, অথচ ইশরাক ইস্যুতে 4 দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন বিএনপি নেতারা। পরে দলটি সংবাদ সম্মেলন করেছিল, তাও বিএনপি 2 জন উপদেষ্টার ফোন পেয়ে ইশরাকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়। কিন্তু 23 মে দুপুরের পর থেকে নাটকীয় কিছু ঘটতে থাকে। বন ও পরিবেশ উপদেষ্টা দুপুরে সাংবাদিকদের জানান শুধু নির্বাচন দেওয়ার জন্য তারা দায়িত্ব নেননি। এরপরে বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনীর সাথে 2 দফা যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবে না বলে জানিয়ে দেয়। তারা যেটা বলার সেটি দরবারের বক্তব্যে উঠে এসেছে। বিএনপির সিনিয়র নেতারা বুঝে ফেলেন সেনাবাহিনীর বার্তা। এরপর বিবিসিকে সাক্ষাৎকার দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার মতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনাকে তার আবেগের বিষয় হিসেবে বর্ণনা করছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আবেগ সৃষ্টি করার কিছু নেই। তারা মনে করছেন যখন নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দাবি করা হচ্ছে তখন এ ধরনের আবেগের কথা বলা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূস থাকবেন কি থাকবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি যদি চলে যান তাহলে রাষ্ট্র বসে থাকবে না, তার বিকল্পও আছে। সূত্রগুলো বলছে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের শর্ত দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে ষড়যন্ত্রের অভিযোগ আছে খলিলুর রহমান এবং একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে। তাদের সরিয়ে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে সেনা সদর। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠজনরা বলছেন এই 4 জনকে প্রত্যাহারের শর্ত মেনে নেওয়া ডক্টর ইউনূসের জন্য প্রায় অসম্ভব। সেটি হলে তার শেষ আশ্রয়স্থল এনসিপিও হাত থেকে ছুটে যাবে। সেক্ষেত্রে অপশন 2টি, এক, অধ্যাপক ইউনূস চলে যেতে পারেন, আর তা না হলে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় এনে নির্বাচনের দিকে যেতে পারেন। পরেরটি তার জন্য বিরাট রাজনৈতিক পরাজয় হয়ে যাবে। সূত্রগুলো বলছে 23 মে ইউনূস সামরিক বাহিনীর সাথে সমঝোতার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার বিশেষ সহকারী পোস্টে উল্টো সেনাপ্রধান কি পারেন না তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। এই পোস্টের পর সমঝোতার পথ একেবারেই বন্ধ হয়ে যায়। বিএনপি ও সেনাবাহিনীর কাছ থেকে করা বার্তা পেয়ে এনসিপি সুরেলাবাসী একেবারেই ফেটে চৌচির হয়ে গেছে। আগের মতো সমঝোতা করে আরো 1 দফা নির্বাচন পেছনের কৌশলও ভেস্তে গেছে। দর্শক, এনসিপি ও ইউনূসের সরকার সামরিক বাহিনীর সাথে এক অদৃশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, যা এখন রীতিমতো দৃশ্যমান। নিয়ন্ত্রণ ও সমর্থনের দ্বন্দ্বে উভয় পক্ষের মাঝে তৈরি হয়েছে অদৃশ্য দেয়াল। এটিকে বলে একটি প্রশাসনিক মতপার্থক্য নয়, এটি এমন এক উত্তপ্ত সমীকরণ যেখানে বেসামরিক নেতৃত্ব আগুন নিয়ে খেলছে।
ছোট করে বলছে এই সংঘাতের শেষ হতে চলেছে। যদি শেষ না হয় তাহলে তা শুধু সরকারের নয়, গোটা শাসন ব্যবস্থার স্থিতিশীলতা প্রশ্নের মুখে ফেলতে পারে। অতীত বলছে সেনাবাহিনীর সাথে বিরোধ তৈরি হলে সরকার কখনো জয়ী হয় না, বরং হারায় গণতন্ত্র, নিরাপত্তা ও স্বপ্নের পথরেখা। সামরিক শক্তি আগুন, আর আগুন যখন নিজেই নিজের দিকে ফিরে তাকায় তখন রাষ্ট্র শুধু পড়ে না, ধসেও পড়ে। সে ধস ঠেকাতে হলে ইউনূসকে ঘোষণা করতে হবে নির্বাচনের দিনক্ষণ। প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে বিষয়টি তা স্রেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে। এখনও পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণ মানুষের অধিকাংশেরই এমনটাই ধারণা। এবং ভাবা হয়েছিল যে এই নাটক করে বেশ ভালো কিছু করা যাবে, লাভবান হওয়া যাবে, এবং এমন একটি গুঞ্জন ছড়িয়ে দিতে পারলে সবাই এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে ধরবে, বলবেন যে না না না, আপনাকে যেতে দিব না আমরা, যেভাবে হোক আপনাকে থাকতে হবে, আপনিই আমাদের সর্বসেরা অভিভাবক। কিন্তু বাস্তবে আসলে তেমনটি দেখা গেল না। এবং এইগুলো আমার কথা নয়, এগুলো অধিকাংশ রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের যে মন্তব্য তার মধ্যে দিয়ে এমনটাই ফুটে ওঠে। কিন্তু উদ্দেশ্য আসলে কী ছিল? বিষয়টি যতটা এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার অনুগত বা তার নিয়োগকর্তা ছাত্রদের ডেকে তিনি বললেন যে তোমরা এমন করছো কেন, এমন করলে তো আমি থাকবো না, আমি পদত্যাগ করবো, অভিমানের সঙ্গে সম্ভবত বলছিলেন। সেটিকে ক্যাশ করলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এবং রীতিমতো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম সেটি বলে ফেললেন। উদ্দেশ্য ছিল তিনটি। একটি হচ্ছে এটি করে একটি বিশেষ মহলকে উত্তেজিত করে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়ে মোটামুটি সেনাবাহিনীকে একটা নাস্তানো অবস্থায় নিয়ে যাওয়া। দ্বিতীয়ত, চরম একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে যে মূল উদ্দেশ্য একটি মহলের নির্বাচনকে দীর্ঘায়িত করা, এবং সরকারের যা কিছু ব্যর্থতা সেইগুলোকে একটু আড়াল করার চেষ্টা করা। কিছুই কি হয়েছে? আমরা কিছু সিমটম দেখেছি যে যারা এগুলো করছিল তাদের যারা সহযোদ্ধা তারা সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে লাগলো, নানান ধরনের উস্কানিগুলো বক্তব্য দিতে লাগলো, এমনকি সরকারের মধ্য থেকে কেউ কেউ এই কাজটি করতে লাগলো। তো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কি বলছেন একটি টেলিভিশনে সাক্ষাৎকারের সময়? তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো কেউ পদত্যাগ করতে বলেনি, যিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন উনি যদি পদত্যাগ করতে চান সেটি একান্তই ওনার ব্যক্তিগত বিষয়, আমরা তাকে পদত্যাগ করতে বলিনি। সেনাপ্রধান সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলছেন সেনাপ্রধান এমন কিছু বলেননি যা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না, বরং সাধারণ মানুষের যে চাওয়া প্রত্যাশা সেটি প্রতিফলিত হয়েছে সেনাপ্রধানের বক্তব্যে। এবং এরপরেও যদি উনি একান্তই ব্যক্তিগতভাবে তার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন সেটি তার বিষয়, রাষ্ট্র তার বসে থাকবে না, পৃথিবীর কোনো কিছুর জন্য বা কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না। আরেকটি ইঙ্গিত তিনি দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ান ইলেভেনের সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল, এখন তার মনে কী অবস্থা আমরা জানি না। বিবিসিকে বিএনপির কোনো নেতা বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও 3 জন উপদেষ্টার পদত্যাগের যে দাবি ছিল তাদের, সেই ভাবনা থেকে বা এই ভাবনাগুলো আড়ালে নেওয়ার জন্য, বিতর্কগুলো এড়ানোর জন্য এমন একটি নাটক করা হয়েছে। এবং মাহমুদুর রহমান মান্না কি বলছেন আরেকটি টেলিভিশন, একটি টকশোতে, বাংলা ভিশনে, তিনি বলছেন যে এনসিপিকে প্রমোট করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 52 থেকে আজ অবধি, 52 ভাষা আন্দোলন থেকে আজ অবধি বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে তার নেতৃত্ব তো ছাত্ররাই ছিল, কিন্তু সেই ছাত্ররা কখনো ক্ষমতায় বসতে চায়নি, রাজনৈতিক দল গঠন করেনি। রাজনৈতিক দল গঠন করলেও তারা ক্ষমতায় যাওয়ার জন্য অতটা উদ্গ্রীব হয়ে ওঠেনি। কিন্তু 24 আন্দোলনের ছাত্ররাই তারা যে টার্গেট নিল ক্ষমতায় যাওয়ার, সেটিকে উৎসাহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যদি পদত্যাগ করতে চানই সত্যি সত্যি, তাকে দড়ি দিয়েও কেউ বেঁধে রাখতে পারবে না। এবং উনি যেটি বলেছেন সেটি কথার কথা, এমনটাই মাহমুদুর রহমান মান্নার, মানে জাতীয় ঐক্য মাহমুদুর রহমান মান্নার ব্যাখ্যা। এখন জামায়াতে ইসলামী কি বলছে? জামায়াতে ইসলামী একটা সর্বদলীয় আলোচনা সভার আহ্বান জানালো। এবি পার্টি কী করলো? সংবাদ সম্মেলন করে তারা বলল যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সব উপদেষ্টার কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এবং তারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ঢুকে পড়েছেন, তাদের পদত্যাগ করতে হবে। মানে কিছু করতে গিয়ে সব ভাব বেরিয়ে আসছে, বিষয়টি এরকম। হেফাজতে ইসলামী বলল ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অভিভাবক আর সেনাপ্রধান আমাদের স্তম্ভ। গণ অধিকার পরিষদ একটু সম্মান জানিয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, না না স্যার আপনাকে যেতে দেবো না, আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন তা আপনাকে পালন করতে হবে। আর এসবের মধ্য দিয়ে যা কিছু আমাদের সামনে স্পষ্ট হলো, তাতে বিষয়টি এমন নয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে
বিশাল কিছু হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। আসলে আমি জানি বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, এরই মধ্যে যেসব চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা শুনতে পারলেন বা জানলেন, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।